আজকে যারা আজকে এই যে বেনজির সাহেব, আজিজ সাহেব, আচ্ছা বেনজির সাহেব যখন ক্ষমতায় ছিল, সে যখন একের পর এক ওই এলাকায় জমি কিনছে, গোপালগঞ্জে আমরা তখন যাই বিভিন্ন সময় মিটিং টিটিং এ, সবাই বলছে সমস্ত গোপালগঞ্জে প্রায় খেয়ে ফেলার মতো অবস্থা করে ফেলছে। সমস্ত গোপালগঞ্জের মধ্যে একটা আক্ষেপ তৈরি হয়ে গেছে। সে মানে মানুষের ভয় দেখিয়ে, পুলিশ তো তখন সে ক্ষমতায়, যে বিক্রি করতে চায় না তাকেও ভয় দেখিয়েছে, মাটি ভরাট করে দিয়েছে, এই টাকা দিলাম, নিলে নেন, না নিলে না নেন, রেজিস্ট্রি হয়ে যাবে, ঠিক এই ভয়, ঠিক এইরকম করে এই জুলুমের কথাটা বাংলাদেশের গোয়েন্দা জানতো না। বিভিন্ন ছোটখাটো ম্যাটার নিয়ে দৌড়াদৌড়ি করে, আমরা দেখছি দুদক মামলায়, এমন যেগুলো অহেতুক, কোনো দরকার নেই, অথচ যারা বড় বড়, খালি এই দুইজন তো ধরা আলোচিত হয়েছে তা না, আরো বহু বহু লোক রয়ে গেছে যারা তো বড় বড় ঘটনা ঘটে, তাদের নিয়ে কিন্তু কথা বলছে না। এর ব্যাপার নিয়ে বহু কথা হয়েছে অতীতে, কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেনি। যেমন ঢাকা ওয়াসার এমডি কে নিয়ে কত যে মানে একটা দুইটা না, অন্তত শতাধিক পত্রিকায় শতাধিক ভলিউম তার দুর্নীতি নিয়ে লেখা হয়েছে, কই তাকে কিন্তু আনতেছে। বিষয় হচ্ছে, যদি আমরা একটু পিছন ফিরে তাকাই, আমরাও দেখেছি যখন ইংরেজ খাদাও আন্দোলন চলতো, তখন এই ভারতবর্ষে বহু ওই ইংরেজ খাদাও আন্দোলন, তারপরে কোথায় বিদ্রোহ, যখন ইংরেজদের যুদ্ধে জনগণ খেপে যাচ্ছে, সেই অবস্থায় ইংরেজরা কিন্তু এরকম এক একটা ইস্যু তৈরি করতো। ইস্যু তৈরি করে জনগণকে কিছু পয়সা করে দিয়ে সেই দিকে যাতে স্থাপিত হয়, জনগণ যেন ইংরেজ বিরোধী গড়ে না ওঠে। এরকম বহু ধরনের আমরা দেখেছি সেই সময়। এক এক কাউরে নেতা বানানো, কাউরে মহাপুরুষ তৈরি করা, কারো হচ্ছে সমাজ সংস্কারক তৈরি করা, মানে এই সমস্ত নানান কিছু তৈরি করেছে সেই সময়। আজকে দেখেন এখানে বলছে যে, প্রথমে তো বললো 7 খণ্ড করা, এরপরে বলছে 80 খণ্ড। 80 খণ্ড এই যে গুনিয়ে গুনিয়ে যখন মানুষ এইগুলো একটা কোনো মানুষকে হত্যা করে, তখন তো স্বাভাবিকভাবে তার সেন্স গুলো ওই রকম শান্ত পরিবেশে যে এত খণ্ড করে এত দণ্ডে ভাগ দেবো, এই মানসিকতা থাকে না। তখন যত ছোট খাটো বড় যেমনি আছে তেমনি খণ্ড খণ্ড করে কেটে যেভাবে হোক সেইগুলো গুম করবে, মানে গায়েব করে দেবে, সেই চিন্তাটাই থাকে। 80 খণ্ড করেছে, এইটা গুনিয়ে গুনিয়ে হিসাব রাখছে কে? দ্বিতীয়ত এবার বলছে দাড়ি পাল্লায় মাপছে, এই দাড়ি পাল্লাটা নিয়ে গেল কোথায়? সেই দাড়ি পাল্লা কি এখনো পাওয়া গেছে? এটাও একটা আলামত। তারপরে যে অস্ত্র দিয়ে তাকে খণ্ড খণ্ড করে কেটেছে, সেই অস্ত্রের কথাটা কিন্তু আজ পর্যন্ত কেউ বলতেছে না। যে মানে একটা ধারালো অস্ত্র তো লাগবে একটা মানুষকে কাটা, তার হাড় মানে কর্তন করা, কেউ কিন্তু বলছে না যে সেই তাকে মানে হত্যা করার যে অস্ত্রগুলো, তাকে মাংস কিমা করার যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলোর উদ্ধারের ব্যাপারে তো একটা ইচ্ছা থাকতে হবে। এই ব্যাপারে কিন্তু বাংলাদেশের না বাংলাদেশের পুলিশ না ভারতের পুলিশ একটা লোক কিন্তু এই বিষয়ে বলতেছে না। তার মানে এই যতগুলো মানে এরা হচ্ছে কি একটা রিউমার তৈরি করা। এবং আজকে যারা আজকে এই যে বেনজির সাহেব, আজিজ সাহেব, আচ্ছা বেনজির সাহেব যখন ক্ষমতায় ছিল, সে যখন একের পর এক ওই এলাকায় জমি কিনছে, গোপালগঞ্জে আমরা তখন যাই বিভিন্ন সময় মিটিং টিটিং এ, সবাই বলছে সমস্ত গোপালগঞ্জে প্রায় খেয়ে ফেলার মতো অবস্থা করে ফেলছে। সমস্ত গোপালগঞ্জের মধ্যে একটা আক্ষেপ তৈরি হয়ে গেছে। সে মানে মানুষের ভয় দেখিয়ে, পুলিশ তো তখন সে ক্ষমতায়, যে বিক্রি করতে চায় না তাকেও ভয় দেখিয়েছে, মাটি ভরাট করে দিয়েছে, এই টাকা দিলাম, নিলে নেন, না নিলে না নেন, রেজিস্ট্রি হয়ে যাবে, ঠিক এই ভয়, ঠিক এইরকম করে এই জুলুমের কথাটা বাংলাদেশের গোয়েন্দা জানতো না। দেশের প্রধান যিনি, তিনি জানতেন না যে এই কাজগুলো করেছে তার নির্বাচনী এলাকা, তার নিজের এলাকায় 100% জানতেন। তিনি সেই সুযোগগুলো তাদের করতে দিয়েছেন সেই সময়, যে ঠিক আছে তোমরা করো, তোমরা এই সমস্ত অপকর্ম করো, আবার আমার গদিটাও যেন ঠিক থাকে। এই দুটো মানে লেনদেনের একটা তখনও ছিল। এই যে আজিজ সাহেবের ব্যাপারে প্রধানমন্ত্রী তো সে সময় বলছে যে তারা মানে তার দুই ভাই যে ডাকা ছিল আর কি, মানে সন্ত্রাসী, সে বলছে আমার বিপদের দিনে এরা আমাকে হেল্প করেছে, এবং অকপটে স্বীকার করেছেন। তার মানে এই বিষয়গুলো দেখেন আজকে, তখন নীরবে দর্শক ভূমিকা পালন করে তাদেরকে অন্যায় করার সুযোগ দিয়ে তার স্ত্রী কিসের ব্যবসা করে, কি ব্যবসায়ী সে, মানে কোথায়, মানে কোন প্রতিষ্ঠান ব্যবসা করে? আমরা যারা আজকে এফবিসিসিআই কিংবা অন্য যে কোনো যারা ব্যবসা করে কিংবা শিল্পপতি, তারা তো এইসব সংস্থার সদস্য হয়, বিভিন্ন মিটিং এ যায়, বিভিন্ন জায়গায় যায়, দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। তার স্ত্রী দেখলেই তো মনে হয় যে সে একজন সত্যিকারী গৃহবধূ, এবং মানে আরাম আয়েসে লালিত পালিত একটা। তার মেয়েগুলো কি ব্যবসা বোঝে? ব্যবসা বোঝার মতো বয়স হয়ে গেছে? তারা ব্যবসায়ী সেজে এই যে জমিগুলো কিনতেছে, বিভিন্ন জায়গায় জমি কিনলো, এবং একটা দুইটা না, 600 বিঘা 700 বিঘায় বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনতেছে, বড় বড় তৈরি করতেছে। তো এই যে এগুলো আজকে গোয়েন্দারা আমাদের দেখি, দুদকরা বিভিন্ন ছোটখাটো ম্যাটার নিয়ে দৌড়াদৌড়ি করে, আমরা দেখছি দুদক মামলায়, এমন যেগুলো অহেতুক, কোনো দরকার নেই, অথচ যারা বড় বড়, খালি এই দুইজন তো ধরা আলোচিত হয়েছে তা না,
আরো বহু বহু মানে লোক রয়ে গেছে যারা এই তো বড় বড় ঘটনা ঘটে, তাদের নিয়ে কিন্তু কথা বলছে না। আমার যেটা ধারণা সেটা হচ্ছে, আমি যদি আমাদের রবি ভাই বলছেন যে ভ্যানে চড়ে একজন এমপি কি ভ্যানে চড়ে যাবে, তো তো যাওয়ার কথা না। তো তারপরেও আমরা দেখছি সেই ভিডিওগুলো। সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে যে, আমার যেটা মনে হয় একটা বড় ধরনের যে সরকার বিরোধী হয়তো আন্দোলন কিংবা সরকার বিরোধী কোনো প্রোপাগান্ডা, সেখান থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন পথে ধাবিত করার জন্য আজকে এই বেনজির সাহেবকেও সামনে আনছে, আজিজ সাহেবকেও সামনে আনছে। ওই এমপি হত্যাকাণ্ড নিয়েও যাতে মানুষ ওইটি নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, ওইটি নিয়ে যাতে আলাপ আলোচনায় থাকে, যেন মানে সরকার বিরোধী আন্দোলন গড়ে ওঠা এই ব্যাপারে যেন না থাকে, এইরকম একটা হওয়ার সম্ভাবনা বেশিরভাগ মানুষের মনে। আমরা বিভিন্ন সময় যখন আলাপ আলোচনা করি, বেশিরভাগ মানুষের ধারণা যে এইরকম ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি। তাছাড়া দুই দেশের মানে তুখোর গোয়েন্দারা, তুখোর প্রশাসন মিলে একটা হত্যাকাণ্ডের মোটিভ এখনো পর্যন্ত তারা বলতে পারছে না যে কি কারণে হত্যাকাণ্ড হয়েছে, এই কথাটাও তারা এখন পর্যন্ত ক্লিয়ার করে বলতে পারছে না। এই বিষয়গুলো, ডিএনএ টেস্টের কথা আমাদের রবি ভাই বলেছেন যে ডিএনএ হয় কি, মৃত ব্যক্তির হচ্ছে ই করে, ওই দাঁত নেয়, দাঁত হাড় এইখান থেকে নেয়, আর হচ্ছে জীবিতদের লালা নেয়, আর হচ্ছে কি আর একটা জিনিস নেয়, এইটা নিয়ে মিলায়। এখন মৃত ব্যক্তির তো হাড়ি, এখন তার চুলও পাওয়া গেল না, তার হাড়ও পাওয়া গেল না, তার দাঁতও পাওয়া গেল না। এখন তার সঙ্গে মিলাবে কি? মাংস তো পচে গেছে, এখন তো তার ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকে গেছে। যে কদিন মারা গেছে, মারা যাওয়ার পরে অন্তত কতদিন যদি এক কিলো মাংস পেয়েও থাকে, সেটা তার মাংস নাই, সেখানে তার ওই ডিএনএ কিছু অবশিষ্ট নাই। এখন এইটা নিয়ে তারা এই জিনিসগুলো মানে ইসের দিকে, তার মানে আমার যেটা মনে হয় যে, আমার বলতে গেলে মানে সাধারণ জনগণের সঙ্গে আলাপ করলে যেটা বোঝায়, জনগণ যেটা বিশ্বাস করে যে আসলে একটা বড় ধরনের আন্দোলন গড়ে উঠছিল হয়তো ভিতরে ভিতরে, সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য এইরকম একই সঙ্গে বেশ কয়েকটা ঘটনা। কারণ আজিজের ব্যাপার নিয়ে বহু কথা হয়েছে অতীতে, কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেনি। যেমন ঢাকা ওয়াসার এমডি কে নিয়ে কত যে মানে একটা দুইটা না, অন্তত শতাধিক পত্রিকায় শতাধিক ভলিউম তার দুর্নীতি নিয়ে লেখা হয়েছে, কই তাকে কিন্তু আনতেছে। তো এই দুইজন যেহেতু ক্ষমতায় নাই, এখন চেয়ার থেকে সরে গেছে, এদেরকে নিয়ে একটু আলোচনা করলে খুব একটা ক্ষতি হয় না। তো এই দুইজনকে নিয়ে একটু সামনে তো নিয়ে আসতেছে, নিয়ে এসে এদের নিয়ে আলোচনা করছে। কিন্তু এখন যারা ক্ষমতায় বসে আছে, এদের বহু মানুষ আছে, যেমন এক এমপি, এরকম এমপিদের মধ্যে বেশিরভাগ এমপি এই টাইপের, বহু এমপি আছে, ওই তাদের নিয়ে কিন্তু আলোচিত। এই যে বেনজির সাহেবের যে সম্পদের ওনারা বলছে যে বিচার করবে, আসলে কি শেষ পর্যন্ত সম্ভব হবে কিনা? যে মানে ক্রোক করছে, সম্পদ ক্রোক করছে, তারপরে ব্যাংক থেকে 1 টাকাও নিতে পারবে না, আসলে কি সম্ভব হবে কিনা আপনি, নাকি এটাও একটা ব্যাংকের টাকাতে উত্তোলন করে ফেলছে, ব্যাংকে কোনো টাকা নাই, যা ছিল সব উত্তোলন করে ফেলছে। তার মানে এদিকে আগের থেকে একটা গ্রিন সিগন্যাল আছে, তোমার এই ধরতে যাবো, তুমি টাকা পয়সা গুলো আগেই ছড়াও, ঠিক এই টাইপের। যেটা সাধারণ জনগণ মনে করে এটা হচ্ছে আই ওয়াশ, এবং এটার লাস্ট পর্যন্ত এটা কিন্তু বিচার হবে না। এবং এই আমাদের যে দুর্নীতি দমন কমিশন, মানুষের এর বিরুদ্ধে অনেক ক্ষোভ আছে, এর মধ্যে যে তারাও যে একেবারে দুর্নীতি মুক্ত তা না। তো সব দিক দিয়েই যারা দুর্নীতির বিচার করবে তারাই তো দুর্নীতিগ্রস্ত। তো শুধু প্রশাসন, যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা তো সবকিছু, তারা তো ওই যে একটা আছে না যে আমাদের ন্যায় বিচার পেতে গেলে আগে প্রথমে নিজেকে ন্যায়বান হতে হবে। তা আমি নিজে হচ্ছে অন্যায়ের মাধ্যমে আমার চেয়ারটা আমি দখল করে আছি, তা আমি কিভাবে আরেকজন তাকে বিচার করার মানে যে এইটা, সেই নৈতিকতাটা আমার মধ্যে আসবে না, এবং সেই সুযোগ নেই। তো সেই দিক দিয়ে সাধারণ জনগণের যে অভিব্যক্তি, সেটা হচ্ছে যে এটা একেবারেই আইওয়াশ। এই আজিজেরও বিচার হবে না, এই বেনজিরেরও বিচার হবে না, তারা পার পেয়ে যাবে। ওই আপাতত তাদেরকে একটু চাপে রাখা, এই আর কি। আর একই সঙ্গে যেটা একটা মানুষের দৃষ্টিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা, এই হলো বিষয়। অনেক ধন্যবাদ।